বর্তমানে বাংলাদেশের চলমান অস্থিরতার নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস। তার এই বক্তব্যের পরে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা চলছে। অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম, কারণ লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ধারণা করা হয় চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন। 2004 সালে যখন অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল, তখন সেখানে আন্দোলনকারীদের তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেননি। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। মনে করা হয় যে ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি। এদিকে 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ 30 আসামির নাম যুক্ত হয়। 1 অক্টোবর 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর আগে 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় 3 অক্টোবর 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় গ্রেফতার দেখানো হয় বাবরকে। ওই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মূলত দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার বা CUFL জেটিতে। এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা গেল 1790টি বিভিন্ন ধরনের অস্ত্র, 11.5 লাখ গুলি, 6,500 ম্যাগাজিন, 27,000 গ্রেনেড এবং 150টি রকেট লঞ্চার। যদিও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছিলেন চট্টগ্রামে আটককৃত 10 ট্রাক অস্ত্র ও গোলাবারুদ দেশের অভ্যন্তরে ব্যবহার এবং নাশকতার জন্য আনা হয়েছে। লুৎফুজ্জামান বাবর 2007 সাল থেকে কারাগারে আছেন। IBTV USA, নিউ ইয়র্ক।